আমেরিকার হিস্ট্রি নিয়ে কোনো কিছু পড়লেই সেখানে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স আর অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল এই শব্দগুলো কিন্তু বারবারই আসে। কারণটাও হয়তো আপনারা জানেন, কারণ তাদের ইতিহাসের শুরুটাই তো হয়েছিল ব্রিটিশ কলোনাইজারদের এগেইনস্টে গিয়ে। কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবেই ইতিহাসের এক জায়গায় এসে আমেরিকাই হয়ে ওঠে ঠিক তার উল্টোটা, যেখানে তারা নিজেরাই হয়ে যায় কলোনাইজার। একটা স্বাধীন রাজ্য যেটা তখনকার দিনে পৃথিবীর প্রায় 40টারও বেশি দেশের সাথে অফিসিয়াল ডিপ্লোম্যাটিক রিলেশন রাখত, যাদের নিজেদের রাজা রানী ছিল, কনস্টিটিউশন ছিল, এমনকি ইন্টারন্যাশনাল ট্রেডও ছিল। অর্থাৎ অন্য যে কোনো ন্যাশন স্টেট ফ্রান্স বা জাপানের মতনই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল। কিন্তু আমেরিকা ডিসাইড করে হাজার হাজার মাইল দূরে সমুদ্র পার হয়ে এই রাজ্যটা তারা দখল করবে। কোনো যুদ্ধ না, কোনো ট্রিটি না, এমনকি কোনো রেফারেন্ডাম না, জাস্ট একেবারেই জোর করে। আজ আমরা এই রাজ্যটাকে চিনি হাওয়াই নামে, যেটা আমেরিকানদের জন্য একটা ট্যুরিস্ট স্বর্গ বলা হয়। কিন্তু এক সময়ের সেই স্বাধীন রাষ্ট্র আজকে আর নাই, কারণ আমেরিকা সেটাকে দখল করেছে। এবং অনেক হিস্টোরিয়ানই এই কারণে বলেন প্রবাবলি দিস ওয়াজ দ্য লাস্ট কলোনি অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। সো স্বাভাবিকভাবেই দ্য কোয়েশ্চেন ইজ, কিভাবে এমন হলো? কিভাবে একটা সুপার পাওয়ার যারা নিজেদেরকে স্বাধীনতার প্রতীক হিসেবে ঘোষণা দেয় সবসময়, তারাই আন্তর্জাতিক আইন ভেঙে একটা পুরো স্বাধীন সার্বভৌম দেশ দখল করে নিতে পারলো? এই ভিডিওতে আমরা জাস্ট হাওয়াইয়ের ইতিহাসটাই দেখব না, সাথে একটা লেসনও পাবো আধুনিক পলিটিক্স এবং কলোনাইজেশনের বিরুদ্ধে যেই ধরনের কথাবার্তা আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছড়ানো হয়, তার বিপরীতেই তারাই সেই কাজগুলো কত বেশি করে। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। আপনারা হয়তো ডিজনির একটা মুভির কথা শুনেছেন, যেটার নাম মোয়ানা। মুভিটার একটু কাহিনী বলি, আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। একটা গ্রুপ থাকে যারা তাদের নেটিভ আইল্যান্ডের বাইরে তেমন কিছুই চেনে না, জানে না এবং জানতেও চায় না। কিন্তু তাদের মধ্যে থেকেই এক মেয়ে সিদ্ধান্ত নেয় সে উত্তাল সমুদ্র পার হবেই। তার বিশ্বাস সমুদ্রের ওই পারে নতুন সব ল্যান্ড আছে, দেশ আছে। অনেক বাধা বিপদের পর অবশেষে সে সমুদ্র পার হতে পারে অ্যান্ড সেই নতুন ল্যান্ড খুঁজে পায়। অবশ্যই এটা একটা ফিকশনাল স্টোরি, বাট রিয়েল লাইফ স্টোরির সাথেও কিন্তু কিছু জায়গায় মিলে যায়। হাওয়াইয়ান আইল্যান্ডে প্রথম সেটেল করে অস্ট্রেনেশিয়ান মানুষজন। অ্যানশিয়েন্ট তাইওয়ান, ইন্দোনেশিয়া থেকে এরা দলে দলে বের হয়ে আসে এক্সপ্লোরেশনের জন্য। প্রায় 500 খ্রিস্টপূর্বের মধ্যে এরা টোঙ্গা পর্যন্ত বসতি গড়ে তোলে, আর 900 সালের দিকে গিয়ে হাওয়াই আর রাপা নুইয়ের মধ্যে দিয়ে তাদের এক্সপ্লোরেশনের শেষ হয়। আর এই তাদের সেটেলমেন্টের পরই কিন্তু এই প্রায় প্রতিটা আইল্যান্ড প্রশান্ত সাগরে যত ছোট ছোট আইল্যান্ড দেখেন, এরা প্রায় সবাই যে যার মতনই জীবন কাটাচ্ছিল। কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয় জেমস কুকের আসার পর। সেই সময় ইউরোপীয় সব স্কলারাই বিশ্বাস করত যে বিশ্বের সব ল্যান্ডমাস এমনভাবে ছড়িয়ে আছে যেন পৃথিবীতে একটা ব্যালেন্স থাকে। আর যেহেতু তখন পর্যন্ত তারা ইউরোপ, এশিয়া, আফ্রিকা শুধু এই অঞ্চলগুলোই চেনে, তার মানে তাদের ধারণা ছিল এইগুলো যেহেতু পৃথিবীর মোটামুটি উত্তর দিকে, তো দক্ষিণ দিকে আরো বড় কোনো ল্যান্ডমাস শিওর আছে। আর সেই ল্যান্ডমাস যার নাম দেওয়া হয় টেরা অস্ট্রালিস। আর সেই ল্যান্ডমাস খুঁজতেই কিন্তু বছরের পর বছর বিভিন্ন ইউরোপিয়ান এক্সপ্লোরাররা বের হয়ে গিয়েছেন ইউরোপ থেকে। তাদের মধ্যেই একজন ছিলেন এই জেমস কুক। তার নিজের শিপ HMS এন্ডেভারে প্রথম ট্রিপে তাকে পাঠানো হয় শনি গ্রহকে পর্যবেক্ষণের জন্য। এই কক্ষপথ পর্যবেক্ষণ করে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপা হবে, এটা ছিল তার ট্রিপের অফিসিয়াল গোল। আর এই কাজ তারা করবে তাহিতি থেকে, যেটা রিসেন্টলি সে সময় ব্রিটিশরা ক্লেম করেছিল। আর তাহিতিতে পৌঁছানোর পরই কুক একটা সিল্ড অর্ডার পান স্বয়ং ব্রিটিশ নেভাল অ্যাডমিরালের কাছ থেকে। তাকে বলা হয় তাহিতি থেকেই তাকে খুঁজতে বের হতে হবে টেরা অস্ট্রালিস ইনকগনিটাকে। আর যদি সেটা খুঁজে পায় তাহলে সেটার কোষ ধরে ঘুরে দেখবে এবং ইন্ডিজিনিয়াস মানুষের মেন্টালিটি বুঝে সেই জায়গা ক্লেম করবে ইন দ্য নেম অফ কিং অফ দ্য গ্রেট ব্রিটেন। বুঝতেই পারছেন, টিপিক্যাল কলোনিয়াল মনোভাব যাকে বলে সেটাই। আর যদি খুঁজে না পায় তাহলে নিউজিল্যান্ড আর নিউ হল্যান্ড, যেটা বর্তমানে অস্ট্রেলিয়া নামে পরিচিত, এই এলাকাগুলো ঘুরে সেখানে যা ফাঁকা পাবে তাই ব্রিটিশদের ক্লেম এসে নিয়ে আসবে। অ্যান্ড কুক সেটাই করলো। সে সেই পৃথিবীর সর্বদক্ষিণের ভূখণ্ডটা খুঁজে না পেলেও নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার অনেক জায়গায় ব্রিটেনের নামে ক্লেম করে তার দেশে ফেরত আসেন। তার পারফরমেন্সে খুশি হয়ে
আবারও পরবর্তী বছর তাকে এক্সপিডিশনে পাঠানো হয়। এবার তার আদেশ ছিল টেরা অস্ট্রেলিয়াস না পাওয়া পর্যন্ত তার এগিয়ে যেতেই হবে। কুক সেটাই করল। ইনফ্যাক্ট 71 ডিগ্রি অক্ষরেখা বরাবর সে চলতেই থাকে, কিন্তু মানচিত্র ধরে যত নিচে সে যেতে থাকে তত ওয়েদার বাজে হওয়া শুরু করে। এক পর্যায়ে কুক কিন্তু ফেরত আসতে বাধ্য হয়, আর তার জার্নালে সে লিখে যায় যে এরপর যদি আর কোনো মহাদেশ বা ল্যান্ড থেকেও থাকে তাহলে সেটা এতই ঠান্ডা হবে যে সেখানে শুধু বরফ ছাড়া আর কিছুই থাকবে না। মজার ব্যাপার হচ্ছে জেমস কুক ওয়াজ রাইট দ্যাট টাইম, কিন্তু তখনও কিন্তু অ্যান্টার্কটিকা আবিষ্কার হয় নাই, যেটা তার এই এক্সপিডিশনেরও প্রায় 50 বছর পরে গিয়ে আবিষ্কৃত হয়। অর্থাৎ বুঝতেই পারছেন, কুক যদি আরও পুশ করতে থাকতো সে অ্যান্টার্কটিকায় পেয়ে যেত। আর এরপর কুকের তৃতীয়বারের মতো যাত্রা ছিল ফেভেলড নর্থ ওয়েস্ট প্যাসেজ, যেটা কানাডার থ্রুতে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মধ্যের একটা প্যাসেজ বলে এইটা ধারণা করা হতো, সেইটাকেই তাকে খুঁজতে বলা হয়। আর এইবার তার সাথে রেজলিউশন নামের জাহাজে মাই নামক এক তাহেতিয়ান নোবেল ম্যানও ছিল, যাকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দেওয়াও কুকের কাজ ছিল। অ্যান্ড জেমস কুকের ডায়েরি মতে এই জার্নিটা কিন্তু একটা মনে রাখার মতো জার্নি ছিল। ক্যানিবালিজম, ডিস্ট্রাকশন, শিপরেক কি ছিল না এতে। ইনফ্যাক্ট শুধুমাত্র এই জার্নির যে ডকুমেন্ট আছে সেটা নিয়ে আস্ত একটা ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলা যায়, কিন্তু আজকে আর সেদিকে না যাই আমরা। এই জার্নি থেকে জেমস কুক যখন ফেরত আসছিল তখনই তারা হাওয়াই খুঁজে পায়। 1778 সালের জানুয়ারিতে হাওয়াইয়ের অসংখ্য আইল্যান্ডের মধ্যে কাওয়াই আইল্যান্ড, আর এরপর এসে তারা নামে কেলাকেউকা বেতে। সেই সময় হাওয়াইয়ান আইল্যান্ডের এক বিশাল উৎসব চলছিল। কুকরা যখন সেখানে এসে পৌঁছায় তখন সেখানের মানুষজনরা ভাবা শুরু করে যে কোনো হয়তো একেবারে দেবতা নেমে এসেছে তাদের মধ্যে তাদের এই উৎসবের কারণে। মেইনলি এটা ভাবার কারণ এরকম স্কিন কালারের মানুষ তারা এর আগে দেখে নাই। পাশাপাশি কুকদের জাহাজের গড়ন তাদের দেবতার বাহনের সাথেও মিলে গিয়েছিল কোয়েন্সিডেন্টলি। অ্যান্ড আরও কোয়েন্সিডেন্সের ব্যাপার হচ্ছে তারা এই উৎসবের মেইন দিনে এসেই এখানে ল্যান্ড করেছিল। যেই দেবতার সাথে তাদেরকে মেলানো হচ্ছিল সেই দেবতার নাম ছিল লোনো। আইল্যান্ডের মানুষ কুককে লোনোর মতো করে সাজিয়ে সাদরে গ্রহণ করেছিল। আর তার কয়েকদিন পর সেই আইল্যান্ডের রাজা কিং কালানিওপু ফেরত আসেন পাশের একটা দ্বীপের সাথে যুদ্ধে জয় করে। অ্যাপারেন্টলি তখন পর্যন্ত হাওয়াইয়ের সব আইল্যান্ডগুলো একত্রিত হয়নি, বিভিন্ন আইল্যান্ডের মানুষজন অন্য আইল্যান্ডের মানুষজনের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো। আর সে আসার পর সেও কাহিনী শুনে কুকের আদর যত্নের কোনো কমতি রাখেনি। অর্থাৎ বুঝতে পারছেন সবকিছুই জেমস কুকের দিকে চলছে, তার বেশ ভালোই সময় যাচ্ছে। সে আসলে নতুন একটা জায়গা খুঁজে পেয়েছে, যেই জায়গায় তাকে আবার দেবতা মনে করা হচ্ছে, তার আদর আপ্যায়ন করা হচ্ছে। বাট এখানেই একটা ঘাপলাও শুরু হয়। এখানে থাকার সময় কুকের টিমের একজন মারা যায়, যেটা স্বাভাবিক মৃত্যুই ছিল। কিন্তু হাওয়াইয়ের মানুষজনদের সেই সময় মনে হওয়া শুরু করে যে দেবতাদের তো আসলে মারা যাওয়ার কথা না, আর এই কারণেই কথা ছড়িয়ে যায় যে এর আসলে ফেক। কুক বুঝতে পারে এখানে আর বেশি দিন থাকা উচিত না, কিন্তু ফিরে যাওয়ার পথে তাদের জাহাজের বেশ কিছু ড্যামেজ হলে তারা আবারও ফিরে আসে। যদিও এখানে অন্যান্য অনেক স্কলারদের মতে এই ফিরে আসা আসলে ড্যামেজের জন্য না, বরং কুক প্ল্যান করেছিল আইল্যান্ডটা দখল করার জন্য। আর তার প্ল্যানের প্রথম স্টেপ ছিল সেই আইল্যান্ডের রাজাকে কিডন্যাপ করার। কিন্তু কুক এই রাজার পাওয়ারকে আন্ডার এস্টিমেট করেছিল। অর্থাৎ বুঝতে পারছেন তাদের সেই প্ল্যান ফেইল করে। অ্যান্ড এইবার ফেইল করার পর এবার পুরো আইল্যান্ডের মানুষ কুকের বাহিনীকে অ্যাটাক করা শুরু করে। অল্প দু একজন বাদে বাকি সবাই সে সময় মারা যায়। আর এই সময়ে ব্রিটিশ নেভিতে কথা ছড়ায় যে এখানে নাকি ক্যানিবালরা থাকে, তারা কুকের ফোর্সকে অ্যাটাক করে খেয়ে ফেলেছে। অর্থাৎ বুঝতে পারছেন সহজ কথায় প্রোপাগান্ডা যেটা চলে, সে নিজেই আসলে অ্যাটাক করতে আসে, বাট তারপরে হেরে গিয়ে এবার ভিকটিম কার্ড, হেরে গিয়ে তো না মারাই গিয়েছে, বাট তারপর ব্রিটিশ নেভিতে এটা নিয়ে ভিকটিম কার্ড প্লে করা শুরু হয় যে এইখানের মানুষেরা এতটাই ব্যাকডেটেড এবং এতটাই অসভ্য যে এরা নাকি মানুষকে মেরে তারপর খেয়েও ফেলছে। এখন চিন্তা করেন ব্যাপারটা কি হবে এবার। বলে রাখা ভালো যে সেই সময় কুক ব্রিটেনের ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড এক্সপ্লোরার ছিলেন, আর তার মৃত্যুর রিভেঞ্জ নিতে ব্রিটিশ নেভি দেরি করে নাই মোটেও। বলা হয় যে নেভাল ফোর্স হাওয়াইয়ের আশেপাশের আইল্যান্ডগুলোতে ব্যারেলে করে ময়লা, বাসি পানি আর মশার লার্ভা ফেলে দিয়ে আসতো। অ্যান্ড সেই সময় থেকেই আসলে হাওয়াইয়ান আইল্যান্ডে ইউরোপিয়ান রোগব্যাধি ছড়ানো শুরু করে। কিন্তু তারপরেও হাওয়াই সার্ভাইভড। অ্যান্ড এর বহু বছর পর 1795 সালে কিং কামেহামেহার নেতৃত্বে সম্পূর্ণ হাওয়াই আইল্যান্ড প্রথমবারের মতো একত্রিত হয়ে হাওয়াইয়ান কিংডম হিসেবে আত্মপ্রকাশ করে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।
তো আত্মপ্রকাশের পর বহু বছর পর্যন্ত এই হাওয়াইয়ান কিংডম মোটামুটি প্রায় সারা বিশ্বের কাছেই পরিচিত ছিল একটা ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কিংডম হিসেবে। পুরো সাউথ ইস্ট এশিয়ার মার্কেট থেকে হাওয়াইয়ে পণ্য আসতো, আর তারা সারা বিশ্বে দিত চিনি। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গা থেকে মানুষ জড় হতে থাকে হাওয়াইয়ে, আর এর সাথেই আসতে থাকে ক্রিশ্চিয়ান মিশনারিরা। ইনিশিয়ালি তারা আসলে শান্তিপূর্ণই ছিল, কিন্তু কয়েক জেনারেশন পার হওয়ার পর তারা আর জাস্ট মিশনারি থাকতে চায় না। বলে রাখা ভালো, এই মিশনারিদের বেশিরভাগই কিন্তু ছিল আমেরিকান। তাদের মনে ততদিনে কলোনাইজেশনের চিন্তা ঢুকে যায়, আর হাওয়াইকে কলোনাইজ করতে হলে যেই পরিমাণ হ্যাসেল ফেস করতে হবে সেই হ্যাসেল ইউরোপিয়ানদের কেউই নিতে চায় নাই। ইনফ্যাক্ট আমেরিকারও আসলে একে কলোনাইজ করার তেমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ওই মিশনারিদের সেকেন্ড বা থার্ড জেনারেশন তাদের ব্যবসায়িক খাতিরেই এটা করতে চেয়েছিল। কিভাবে ব্যবসায়িক খাতিরে, সেটা এখনো আমেরিকা যেভাবে আসলে কানাডাকে বিভিন্ন সময় ট্যারিফ কমানোর বদলে তাদের দেশে নিয়ে নেওয়ার মতো থ্রেট দিচ্ছে, যদিও দ্যাট ইজ এ জোক, বাট তারপরেও কিছুটা কিন্তু সিমিলারও। হাওয়াইয়ের সেই থার্ড আর সেকেন্ড জেনারেশনের যে মিশনারি, তারা ভাবতে থাকলো এখন যে এখান থেকে তারা ব্যবসাগুলো করে এর কারণে একটা ট্যারিফ তাদের দেয়া লাগে, কিন্তু হাওয়াই যদি আসলে আমেরিকারই হয়ে যায় তাহলে এই ট্যারিফ দেওয়া লাগবে না, তারা বিনা ট্যারিফে মনের আনন্দে ব্যবসা করতে পারবে। আর তাছাড়াও হাওয়াই একটা মোনার্কি ছিল, অর্থাৎ যে কোনো ব্যবসা করতে সেখানে রাজাকেও ট্যাক্স দেয়া লাগতো। আর এর মধ্যে আরও একটা কাহিনী আছে। হাওয়াইয়ে মোনার্কিক্যাল ইলেকশন নামে একটা জিনিস কিন্তু চালু ছিল। এই জিনিসটা কি, ওদের হিস্ট্রিতে এমন বেশ কয়েকবারই হয়েছে যে বিভিন্ন রাজা তার মারা যাওয়ার সময় তার পরবর্তীতে কে তার সিংহাসনে বসবে সেটা ঠিক করার আগেই মারা গিয়েছেন, আর এমন সময় সেখানে একটা ইলেকশন হতো। তখন রাজার ফ্যামিলি, অন্যান্য এলিট ফ্যামিলি, ইভেন সাধারণ জনগণও মাঝে মাঝে ভোট দিয়ে তাদের নেক্সট রাজা কে হবে সেটা সিলেক্ট করত। গণতন্ত্র আবার মোনার্কির একটা অদ্ভুত কম্বিনেশন। প্রবাবলি এই কারণেই হাওয়াইয়ের পুরা ইতিহাসে তাদের জনগণ কখনোই তাদের রাজার বিরুদ্ধে কোনো বিদ্রোহ টাইপের কিছু করেনি। ইন দ্য মিন টাইম আমেরিকানরা হাওয়াইয়ের প্রতিটা সরকারি গুরুত্বপূর্ণ পোস্টে আস্তে আস্তে করে জায়গা করে নিচ্ছিল। প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি ডিফেন্স মিনিস্টারও সবাই ছিলেন আমেরিকান, বা সহজ কথায় বললে আমেরিকান মিশনারিদের বংশধর। কিন্তু আমেরিকান হলেও আসলে সরাসরি দোষ দেওয়া যাচ্ছে না, কারণ তাদের সবার জন্ম আসলে সেই হাওয়াইতেই। দেখা যাবে যে তাদের 2-3 জেনারেশন আগের কেউ হয়তো আমেরিকান ছিল, কিন্তু তারপরেও তাদের রক্তটা চিন্তা করেন নেটিভ হাওয়াইয়ান কিন্তু না। আর এখানে হাওয়াইয়ের যে রাজবংশ তাদেরও আসলে দোষ দেওয়া যায় না। তাদের দিক থেকে চিন্তা করলে নিজেরই দেশে নিজেরই মাটিতে জন্ম নেওয়া কাউকে তো আসলে অবিশ্বাস করা যায় না। এই কারণে যোগ্য কেউই যখন কোনো পদে যেতে চেয়েছেন তাকে কখনো বাধা দেওয়া যায়নি। যাই হোক, হাওয়াইয়ের লাস্ট ইলেকশন ছিল একটু অন্যরকম। কুইন এমা আর ডেভিড কালাকোয়ার মধ্যে একটা ইলেকশনে দুই সাইডই চেষ্টা করে আর এক সাইডকে কালার করার। আলটিমেটলি কালাকোয়া জিতে গেলেও কুইন এমা এর সাপোর্টাররা গ্যাঞ্জাম লাগিয়ে দেয়, আর সেই গ্যাঞ্জাম আটকানোর জন্যই কিং ডাক দেয় ইউএস আর ব্রিটিশ ট্রুপসদের। অর্থাৎ বুঝতে পারছেন, এই তো ইনভলভ হয়ে গেল আউটসাইডারদের নিজেদের দেশের পলিটিক্সে। এই ট্রুপদের যে ডেকে আনা হলো, এরা তো আর সহজে দেশ ছাড়তে চায় না। এদিকে ক্ষমতায় বসে কালাকোয়া শুরুতেই লাইন অফ সাকসেশন ফিক্সড করে দিলেন, যেন তিনি মারা গেলেও তার ডিনাস্টি বেঁচে থাকে। ততদিনে যে হাওয়াইয়ান আমেরিকান আছে তারা একটা পলিটিক্যাল পার্টিও তৈরি করে ফেলেছে, যেটার নাম দ্য মিশনারি পার্টি। এরাই বিভিন্ন সময় হাওয়াইয়ান পলিটিক্সের জল আস্তে আস্তে ঘোলা করতে থাকে। কিন্তু কিং এর পর যে নেক্সট ইন লাইন ছিল, লিলিওকাওলির স্ট্রং লিডারশিপে বড় কোনো ঘটনা ঘটার আগেই তারা সেটাকে বাঁচিয়ে দেয়। আমেরিকানরা এতে একটু ভয় পায়, ফিউচার কুইন লিলিওকাওলি ইজ এ থ্রেট ফর দেম। সো তাদের সামহাও এবার মোনার্কির পাওয়ারটা কমাতে হবে। সেই সময় হাওয়াইয়ান প্রাইম মিনিস্টার ওয়াল্টার এম গিবসন রাজার কাছে প্রস্তাব নিয়ে গেলেন, ইউরোপিয়ান বা আমেরিকান অ্যাগ্রেশন ঠেকাতে তাদেরকে একটা প্যাসিফিক কনফেডারেশন গড়ে তুলতে হবে। সেই উদ্দেশ্যেই তিনি হাওয়াইয়ান ব্যাটেলশিপ কাইমিলোয়াকে সামোয়াতে পাঠাতে চান। বেশি কিছু চিন্তা না করে অগাধ বিশ্বাসে রাজা কিন্তু এটাই রাজি হয়। আর এই কাজ করেই গিবসন সাহেব মোটামুটি এক ঢিলে দুই পাখি মারেন। তিনি একই সাথে হাওয়াইয়ের নেভাল স্ট্রেংথ একটু কমিয়ে আনলেন, অ্যান্ড ইউরোপিয়ান নেভাল ফোর্সও এতে কিন্তু বেশ অসন্তুষ্ট হয়। স্বাভাবিকভাবে এর পরে যা হওয়ার কথা তাই হয়। সেই সময় জার্মান নেভি একদম ফুল অ্যালার্টে চলে যায়। বুঝতেই পারছেন, এই সময় আমি বিভিন্ন ইউরোপিয়ান দেশের কথা বললেও তারা আসলে তাদের সেই দেশের ইউরোপের সীমানা পেরিয়েও আসলে এই সব অঞ্চলেও তাদের প্রেজেন্স রেখে চলেছে। আর হাওয়াইয়ান নেভির এই দুর্বলতার সুযোগ নিয়ে গিবসন রাজার সামনে একটা নতুন সংবিধান হাজির করেন। স্বরাষ্ট্রমন্ত্রী, যিনিও আসলে একজন আমেরিকান বংশধর, লোরিন এ থার্স্টনের লেখা এই সংবিধানে জেনারেল মোনার্কির বদলে একটা কনস্টিটিউশনাল মোনার্কি আনা হয়। যেমনটা এখন আমরা ইউকেতে দেখি, অনেকটা সেই রকম। অর্থাৎ রাজার পাওয়ারটা কমিয়ে আনা, আস্তে আস্তে তাদের যে কনস্টিটিউশন বা সহজ কথায় মন্ত্রিসভার পাওয়ারটা একটু একটু করে বাড়ানো।
আর এই মন্ত্রিসভায় কারা আছে বলেন তো? আমেরিকানরা। একই সাথে হাওয়াইয়ান পপুলেশন যাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ সম্পদ নাই তাদেরকে ভোট দেওয়া থেকে দূরে রাখা হয়। অর্থাৎ যাদের ব্যাপক পরিমাণে জমি জামা আছে কেবলমাত্র তারাই ভোট দিতে পারবে এই মনার্কি সিলেকশনের জন্য। এখন ততদিনে হাওয়াইয়ের বেশিরভাগ সুগার প্ল্যান্টেশনের মালিকানাও কিন্তু এই আমেরিকানদের হাতেই চলে গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন নিয়ম কানুনের বেড়া জালে আস্তে আস্তে কিন্তু হাওয়াইয়ের যে নেটিভ পপুলেশন তাদেরই বেঁধে ফেলা হচ্ছে। কারণ জমি যেহেতু নাই, ভোট তো দিতেই পারবে না। আর ভোট কারা দিবে? আমেরিকানরা। এবং আমেরিকানরা কাদের সিলেক্ট করবে? আমেরিকানদের। পাওয়ার কাদের হাতে? যাদের সিলেক্ট করা হবে তাদের হাতেই। অর্থাৎ সব দিক দিয়ে আমেরিকানরাই কিন্তু ফুল বেনিফিট নেওয়া শুরু করে দেয়। কিন্তু তারপরেও জাস্ট এইটা করলেই হবে না, ক্ষমতায় আসলেই জাস্ট হবে না, পুরা দেশটাকেই আমেরিকা কিন্তু বানাতে হবে। তাদের মূল চিন্তা ওইটাই ছিল। প্রায় 3000 রেসিডেন্ট অ্যান্ড আমেরিকান আর ব্রিটিশ আর্ম মিলিশিয়ার প্রেজেন্সেই এই সংবিধান হাজির করা হয়েছিল রাজার সামনে। রাজাকে বলা হয় সাইন করতে হবে অথবা তাকে সরে দাঁড়াতে হবে। আর এখান থেকে কিন্তু এই সংবিধানটার নাম আসে দ্য বেয়োনেট কনস্টিটিউশন। তো 1891 সালে এই রাজা মারা যান আর ক্ষমতায় আসেন সেই ফিউচার কুইন যার কথা আগে বলেছিলাম, লিলিও উকালানি। সেই সময়ে হাওয়াইয়ের ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে একটা, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ম্যাককিনলি ট্যারিফ বাড়িয়ে দিয়েছিল হাওয়াইয়ের ওপর। সেটা রিকভার করতেই লিলিও উকালানি লটারি আর ওপিয়াম লাইসেন্স দেওয়া শুরু করেন। দুইটাই শর্ট টাইম ড্যামেজ কন্ট্রোল পলিসি, কিন্তু হিতে বিপরীত হয়। লটারি নিয়ে আসে করাপশন, আর ওপিয়াম লাইসেন্সিং যেই স্বল্প জমি ছিল হাওয়াইয়ানদের হাতে সেগুলোকেও নষ্ট করে দেওয়া শুরু করে। একই সাথে তিনি বেয়োনেট কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য পাবলিক সাপোর্ট গ্যাদার করা শুরু করেন। স্বাভাবিকভাবেই আমেরিকানরা তো সেটা মেনে নেবে না। তারা এবার 1893 নিজেদের মধ্যে কমিটি অফ সেফটি নামে একটি দল গঠন করে এবং সিদ্ধান্ত নেয় যে বেস্ট অপশন আমেরিকার সাথে কন্ট্রাক্ট করে অ্যানেক্সেশনের ব্যবস্থা করা। অর্থাৎ এতদিনে তলে তলে বিভিন্নভাবে আমেরিকানদের হাতে পাওয়ার নেওয়া হচ্ছে, আর এইবার তাদের চিন্তা একেবারে সরাসরি আমেরিকাকে অ্যানেক্স করতে বলেই হাওয়াইকে দখল করে দেওয়ার জন্য। ওই বছরই কিন্তু সরাসরি গায়ের জোরে কুইনকে সরিয়ে দিয়ে ক্ষমতায় বসে এই কমিটি অফ সেফটি আর ইউএস নেভি ব্যাকড প্রফেশনাল একটা সরকার। বলা হয় যে কুইন যখন দেখলেন যে ইউএস মেরিনরা তার কোস্টে ল্যান্ড করছে, তিনি ভেবেছিলেন ইউএস মেরিনরা আসছে অর্ডার রিস্টোর করার জন্য। তবে তার ধারণা আসলে ভুল ছিল, এই মেরিনরা আসছে আসলে তাকেই ক্ষমতা থেকে সরাতে। কিন্তু অন্যদিকে আমেরিকানদেরও কিন্তু একটা ভুল ছিল। তাদের সে সময় একজন মিনিস্টার টু হাওয়াই ছিল, যিনি ইউএস প্রেসিডেন্টের অনুমতি ছাড়াই নতুন সরকারকে রিকগনিশন দেয় আর হাওয়াইকে নিজেদের একটা প্রোটেক্টরের বলে ঘোষণা দেন। আরও ঘাপলা লাগে যখন সিনেট এই টপিকে যাওয়ার আগেই প্রেসিডেন্ট হ্যারিসনকে রিপ্লেস করে ইউএস প্রেসিডেন্ট হিসেবে গ্রোভার ক্লিভল্যান্ড ক্ষমতায় আসেন। কমিটি অফ সেফটি 1894 আবার ওয়াশিংটনের কাছে রিকোয়েস্ট পাঠায় একদম অফিসিয়ালভাবে অ্যানেক্সেশনের কাজ শুরু করার জন্য। কিন্তু এর বদলে প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড স্পেশাল ইনভেস্টিগেটর জেমস ব্লান্টকে পাঠান পুরো ঘটনা অ্যানালাইসিস করার জন্য। আর তার সেই অ্যানালাইসিসেই মূলত উঠে আসে যে আমেরিকা আসলে কত বড় একটা ভুল করছে এবং কতগুলো ইন্টারন্যাশনাল ল তারা ব্রেক করেছে। তারা যে ইলিগাল ভাবে একটা সার্বভৌম রাষ্ট্র দখল করে নিয়েছে সেটাও কিন্তু সেই সময় বের হয়ে আসে। তো স্বাভাবিকভাবেই সেই সময় যে ইউএস প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড সরাসরি ঘোষণা দেন যে সেইখানে হাওয়াইয়ে যে প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করা হয়েছে তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। অর্থাৎ এখানে আপনি আমেরিকান একজন প্রেসিডেন্টের ভালো কিছু হয়তো দেখতে পারেন, কিন্তু তারপরেও লাভ কি? প্রভিশনাল সরকার এবার আবার উল্টো ঘুরে গিয়ে আমেরিকার দিকেই দাবি করা শুরু করে যে হাওয়াইয়ের ইন্টারনাল পলিটিক্সে তারা, আর তাদের এই ইন্টারনাল পলিটিক্সে আমেরিকার হাত দেওয়ার কোনো অধিকার নাই। অর্থাৎ এখানে আপনারা হিপোক্রেসিটা বুঝতে পারছেন। নিজেরাই কিন্তু সরাসরি আমেরিকার হেল্প নিয়ে ক্ষমতায় এসেছে, অ্যান্ড তারপর যখন আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হলো, নতুন প্রেসিডেন্ট এসে সরাসরি ইনভেস্টিগেশন করে সেখানে কে ঠিক কে ভুল এই জিনিসটা বিচার করে দেখলো যে না আসলে তাদেরই ভুল হচ্ছে। তারপর তাদের যখন সরিয়ে নিতে গেল তখন যেই আমেরিকার হেল্প নিয়েই যারা ক্ষমতায় এসেছে তারাই আবার বলছে যে হাওয়াইয়ের পলিটিক্সের ভিতর আমেরিকার কোনো হাত দেওয়ার অধিকার নাকি নাই। হিপোক্রেসি। তো তারা যখন আমেরিকাকে বলে যে তাদের আসলে অধিকার নাই, তারপরেই কিন্তু তারা স্যানফোর্ড বি ডোলকে প্রেসিডেন্ট করে রিপাবলিক অফ হাওয়াই একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে 1894 সালে। হাওয়াইয়ের মানুষজন এইবার কিন্তু প্রচন্ড ক্ষেপে যায়। 1895 সালে উইলকক্স রেবেলিয়ন নামে আর্মড রেবেলিয়ন শুরু হয়, যেটা হাওয়াইয়ের যে আমেরিকান ফোর্স ছিল তারা কোনো মতে ঠেকাতে সক্ষম হয়েছিল। কিন্তু এরপর 1897 সালে ইউএস এর ক্ষমতায় আসে উইলিয়াম ম্যাককিনলি। অর্থাৎ ইউএস এর প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেল, আর এই প্রেসিডেন্ট আবার ছিল হাওয়াইকে অ্যানেক্স করার পক্ষেই। ওই বছরের জুনের 16 তারিখ ম্যাককিনলি আর রিপাবলিক অফ হাওয়াইয়ের 3 জন রিপ্রেজেন্টেটিভ মিলে অ্যানেক্সেশনের পক্ষে একটা ট্রিটি সাইন করেন।
আর সেই ট্রিটি এরপর যায় সিনেটে। মানে হয়তো বুঝতে পারছেন হাওয়াইয়ের ক্ষমতায় তখন পর্যন্ত আমেরিকানরাই আছে, আবার অন্যদিকে আমেরিকার ক্ষমতায় তো আমেরিকানরাই। এবার দুই দিকে আসলে দুইজনই ক্ষমতা নেওয়া হয়ে গিয়েছে, এবার জাস্ট অফিসিয়াল যেসব ভনিতা করা দরকার সেগুলো করা হবে এবার। এখন এখানে কিন্তু এখন একটা মেজর ক্যারেক্টার আছে, যিনি হচ্ছে সেই হাওয়াইয়ের কুইন। এখন আপনার আমার দেশে বা যে কোনো দেশ এরকম একটা পর্যায়ে পড়লে যে কেউ কি করবে? সরাসরি সশস্ত্র সংগ্রাম বা যুদ্ধে যাবে নিজের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। কিন্তু হাওয়াইয়ের এই কুইন সেটা করলেন না, তিনি একটা সুশীল সমাধান খুঁজতে চাইলেন। এখন এদের সাথে কি আসলে সুশীলতা দেখিয়ে লাভ হয়? হয় না। তিনি আর হাওয়াইয়ের বিভিন্ন নাগরিকরা মিলে কংগ্রেসে এই বিলের এগেনস্টে পিটিশন পাঠান। নেটিভ হাওয়াইয়ানরা বিশাল সব প্রোটেস্ট অ্যারেঞ্জ করে। 1897 আগস্টে 21,269 জন হাওয়াইয়ের সাইন করে একটা পিটিশন যায় কংগ্রেসে। বলে রাখা ভালো, সে সময় পুরো হাওয়াইয়ের পপুলেশনে ছিল প্রায় 39,000-এর মতো। অর্থাৎ বুঝতেই পারছেন এই নাম্বারটা কত বেশি। স্বয়ং রানী আর তার ডেলিগেটরা একসাথে ওয়াশিংটনে যায় সিনেটকে কনভিন্স করার জন্য, অ্যান্ড সিনেট সেটা অ্যাকসেপ্টও করেছিল। কিন্তু যখন রানী আর তার ডেলিগেটরা ওয়াশিংটন থেকে ব্যাক করে, তখন সিনেটে এই বিল পাশ হওয়ার জন্য যেই মেজরিটি দরকার ছিল তার ধারে কাছেও যায় না। অর্থাৎ বুঝতেই পারছেন একটা টিপিক্যাল ব্যাকস্ট্যাবিং। স্বাভাবিকভাবেই এরপরে লাগে আর এক গঞ্জাম। 1898 ফেব্রুয়ারি 15 তারিখ কিউবার হাভানা হারবারে একটা ইউএস ব্যাটেলশিপকে উড়িয়ে দেওয়া হয়। লেগে যায় আমেরিকার স্পেনের মধ্যে যুদ্ধ। আর এই যুদ্ধে মেজর একটা থিয়েটার ছিল ফিলিপাইন আইল্যান্ডস। ম্যাকিনলি সে সময় সিনেটকে বোঝায় যে হাওয়াইয়ান আইল্যান্ড এই থিয়েটারের সব থেকে ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। কিন্তু তারপরেও অ্যানেক্সেশনের পক্ষের লোকজন তাদের কনভিন্স করতে পারছিল না। সো এইবার জয়েন্ট রেজলিউশনের দিকে যায় তারা। এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, জেনারেল কোনো রেজলিউশন আর জয়েন্ট রেজলিউশনের মধ্যে একটা কিন্তু বড় পার্থক্য আছে। জেনারেল রেজলিউশন যেখানে জাস্ট একটা হাউস, যেখানে জাস্ট সিনেট ভোট করে আর সেই সিনেট ভোট করে যে কোনো কিছু পাস করে। জয়েন্ট রেজলিউশন কিন্তু সিনেটের সাথে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসরাও যোগ দেয়, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসে তাদের কনভিন্স করাটা বেশ ইজিয়ার। অ্যান্ড এইবারও সেটাই হয়। হাউস জয়েন্ট রেজলিউশন 259 55th কংগ্রেস সেকেন্ড সেশনে নিউল্যান্ড রেজলিউশন নামে হাওয়াইয়ের স্বাধীনতার কবর রচনা করা হয়। 1898 সালের 7 জুলাই প্রেসিডেন্ট ম্যাকেনলি তাতে সাইন করেন। সানফোর্ড ডোলকে হাওয়াইয়ের ফার্স্ট গভর্নর নিয়োগ দেওয়া হয়। আর এই সময় কুইন কি করলেন? আবারও তার সোকল্ড সুশীল উপায় অবলম্বন করতে গেলেন। তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভদেরকে একটা চিঠি লিখলেন। তখনও তিনি আশায় ছিলেন যে লজিক আর মনুষ্যত্ব হয়তোবা জিতবে, কিন্তু যেতে নাই। বিশ্বের 40টারও বেশি দেশের সাথে যেই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিল, যারা এক্সপোর্ট ইম্পোর্টে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবেও কাজ করত, জাস্ট মুখের কথায় কোনো রক্ত না ঝরিয়ে আমেরিকা সেটা দখল করে নেয়। আর এরপর শুরু হয় কলোনাইজাররা সাধারণত যা করে ঠিক সেইটাই। হাওয়াই যেটা একটা আস্ত এম্পায়ার ছিল এক সময়, সেটাকে শুরুতে তারা আমেরিকার একটা স্টেট পর্যন্ত হতে দেয় নাই। 50 বছর ধরে হাওয়াইয়ানরা চেষ্টা করেছে সিনেটে তাদের সদস্য পাঠাতে, কিন্তু তারপরেও দেয়া হয় নাই। কারণ হাওয়াই জাস্ট একটা টেরিটরি হয়ে পড়ে থাকলে এক্সপোর্ট ইম্পোর্টে নতুন কোনো ল মানা লাগবে না। সিনেটে কোনো রিপ্রেজেন্টেটিভ না থাকলে হাওয়াইয়ানদের রাইট নিয়েও কেউ কোনো কথা বলবে না। অর্থাৎ আমেরিকানরা হাওয়াইকে জাস্ট নিজেদের একটা কলোনির মতনই চালাতে পারবে। তো এরপরই অনেক বছর কেটে যায়, আর 1937-এ কংগ্রেশনাল কমিটি ফাইন্ডিং পাবলিশ করে জানায় যে হাওয়াই আসলে একটা স্টেট হওয়ার মতো সব ধরনের গুণাগুণই রাখে। অ্যান্ড এটা নিয়ে অবশ্যই একটা ভোট হওয়া উচিত যে হাওয়াইকে আসলে কোনো স্টেট হবে নাকি এরকমই পড়ে থাকবে একটা কলোনির মতো করে। আপনারা জানেন স্টেট হলে বেশ কিছু লাভ কিন্তু আছে। ফার্স্ট অফ অল তারা নিজেদের স্বায়ত্তশাসন পাবে, আর অন্যদিকে তো তাদের সিনেটের নিজেদের লোকজনকেও পাঠাতে পারবে যারা হাওয়াইয়ের মানুষের অধিকার অর্জন করে আনবে। অর্থাৎ সরাসরি তারা আমেরিকার একটা অংশ হলেও তাদের নিজেদের কিছু স্বায়ত্তশাসন সে সময় থাকবেই। কিন্তু 50 বছরের মতো সময় এইটাও করতে দেওয়া হয় নাই। আর যখন এটা নিয়ে ভোট হওয়ার কথা হচ্ছিল, তখনই লেগে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পার্ল হারবার অ্যাটাক। আবারও থেমে যায় এই নিয়ে কথাবার্তা। আর যুদ্ধের পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মাল্টিপল ভোট পাস হয়, যেখানে হাওয়াইকে স্টেট করার জন্য বলা হয়, কিন্তু কোনোটাই সিনেট পর্যন্ত যায়নি। ইভেন এর মধ্যে আলাস্কাও একটা স্টেটহুড পেয়ে যায়, কিন্তু হাওয়াইকে সেটা দেয়া হয় না। অবশেষে 1959 সালের মার্চে হাওয়াই একটা স্টেট হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আর এর আরও পরে 1993-এ আমেরিকা অ্যাপোলজি রেজলিউশন পাশ করে, যার মাধ্যমে তারা হাওয়াইয়ের কাছে ক্ষমা চায় 1893-এ তাদের মোনার্কিকে সরানোর পেছনে কাজ করার জন্য। এখন এই ক্ষমা চাওয়া শুনে হয়তো আপনার মনে হতে পারে যে হাওয়াই আসলে স্বাধীন হয়ে যেতে পারত কিনা, বাট সহজ উত্তর হচ্ছে এইটা জাস্ট একটা লোক দেখানো জিনিস বলতে পারেন।
আসলে কিন্তু এরকম কিছুই সহজ কোনো সম্ভাবনাই নাই। বর্তমান সময়ে হাওয়াইয়ে কিছু আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট চললেও আমাদের জীবদ্দশায় এই হাওয়াই স্বাধীন হওয়ার কোনো সম্ভাবনা আসলে নাই। অ্যান্ড এইটার পেছনেও ইউএস ক্যাপিটালিজমের ব্যাপক ভূমিকা কিন্তু আছে। হাওয়াই এখনও আমেরিকার ওয়ান অফ দ্য টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর এইটা কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় নাই, ইচ্ছা করে করা হয়েছে। হাওয়াইকে আমেরিকান মার্কেট এমনভাবেই দেখিয়েছে যেন আমেরিকানরা সমানে সেখানে যায়, প্লাস মেইনল্যান্ড থেকে ভালো ডিস্টেন্স হয়, এটাকে প্রচার করা হয় একটা নিউ স্টার্টের আইডিয়াল প্লেস হিসেবে। যত বেশি আমেরিকান সেখানে যাবে তত হাওয়াইয়ান কালচার আস্তে আস্তে মিশে যেতে থাকবে, আর ততই আমেরিকান বিজনেস সেখানে বসবে। হাওয়াইয়ান বলতে আর কোনো কিছুই হয়তো থাকবে না, অ্যান্ড বর্তমানে ঠিক সেটাই হয়েছে। নামে হাওয়াই থাকলেও সেই প্রাউড এম্পায়ার যারা ব্রিটিশদের সাথে পর্যন্ত যুদ্ধে গিয়েছিল তাদের ছিটে ফোটাও আসলে এখন আর নাই। হাওয়াইয়ের অ্যানেক্সেশন আমাদের একটা বড় জিনিস শেখায়, আপনার থেকে ক্ষমতায় আর শক্তি থেকেও যদি বড় হয় তাহলে যতই কথাবার্তা বলেন, যতই মনুষ্যত্ব দেখান, যতই লজিক্স দেন, তার সাথে আপনি কখনোই এক টেবিলে বসতে পারবেন না। তার সাথে আপনার যুদ্ধ করেই জেতা লাগবে, আর না হলে যেদিকেই যান আপনার হার নিশ্চিত। সো এই ছিল ভিডিও। আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। হাওয়াইয়ের ইতিহাস বেশ বড়, আমি সেই ইতিহাসে না গিয়ে আমেরিকা কিভাবে এটাকে দখল করেছিল সেইটাই মেন ফোকাসটা দিলাম, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ট্র্যাজিক পার্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট অফ দেয়ার হিস্ট্রি। সো হাওয়াই নিয়ে হয়তো বা অনেকেই শুনে রেখেছেন, নাদির ভাইয়ের ভিডিও অনেকেই দেখেছেন, নাদির ভাইয়ের ফার্স্ট ভিডিও ভাইরালই হয় এই হাওয়াইয়ে। সো আমেরিকানদের এখনও এটা অনেক বড় একটা টুরিস্ট ডেস্টিনেশন। আপনারা জানিয়েন এই ভিডিওটা কেমন লাগলো। আবারও দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।